আশ্রমে। সাধক বামাখ্যাপার মাতৃদেবী রাজকুমারী কিছুদিন রোগভোগের পর হঠাৎই লোকান্তরিত হয়েছেন। এর আগে পিতা সর্বানন্দ যখন লোকান্তরিত হন তখন বামাখ্যাপার বয়স ছিল মাত্র 18। আসল নাম তার বামাচরণ। পরবর্তীকালে কেউ বলতেন বামদেব, আবার কেউ বলতেন বামাখ্যাপা। মহাসাধক কৈলাসপতির আশ্রয়ে বামাখ্যাপা তখন থাকেন দ্বারকা নদের তীরে শ্মশানে। ঘর সংসার সবকিছু ছেড়ে দিয়েছেন। সংসারে তার একমাত্র বন্ধন ছিলেন মা, তিনিও চলে গেলেন। গর্ভধারিণী মা চলে গেলেও জগৎজননী মা তারই তখন একমাত্র ধ্যান জ্ঞান। নিজের জন্য কোনো পণ্য কঠির প্রয়োজন নেই তার। নিচে তার মায়ের সিদ্ধপীঠ, মহাশ্মশান, আর মাথার উপরে উদার অনন্ত মহাকাশের মহাবিস্তার। মুক্ত বিহঙ্গের মতোই খ্যাপা সেখানে স্বেচ্ছাবিহারী। এই অবস্থায় তিনি হারালেন গর্ভধারিণী মাকে। ওদিকে তার ছোট ভাই রামচরণ দাদার উপর ভরসা না করে নিজের সাধ্য অনুযায়ী মায়ের আদ্যশ্রাদ্ধের ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছেন। কিন্তু সংসারে বড়ই অভাব, দাদা শ্মশানবাসী, তাই কোনো রকমে নিয়ম রক্ষা করে আদ্যশ্রাদ্ধের কাজ সম্পূর্ণ করতে চান রামচরণ। শ্মশানে বসেই সব কিছু শুনলেন বামাখ্যাপা। তারপর ডেকে পাঠালেন। ছোট ভাইকে বললেন, শোন ভাই, ফাঁকি দিয়ে মায়ের শ্রাদ্ধ করা যাবে না। মায়ের কাজ বলে কথা, চারপাশের কখানা গাঁয়ের লোককে নিমন্ত্রণ করে খাইয়ে দে। খ্যাপা দাদার কথা শুনে ছোট ভাইয়ের তো মাথায় হাত। ঘরে একটা কানা করিয়ে নই, কত কষ্ট করে দিন চলে, কি করে এত লোকের মুখে আমি খাবার জোগাবো? এসব খবর দাদা কি করে জানতে পারলেন? কেনই বা এমন পাগলামি করছেন? তিনি তো জানেন আমার সংসারের অবস্থা। বামদেবের কথা শুনে রামচরণ দিশেহারা হয়ে পড়েন। এত লোককে খাওয়ানোর মতো তার সঙ্গতি কোথায়? তিনি মাথায় হাত দিয়ে ভাবতে বসেন, অথচ দাদার বিরুদ্ধে কথা বলারও সাহস নেই। তাছাড়া দাদার খেয়ালিপনাও তার জানা আছে। ওদিকে প্রতিবেশীরা যখন বামাখ্যাপার ওই নির্দেশের কথা শুনলেন তখন সবাই মুচকি হেসে ওঠেন। আবার কেউ কেউ এটা পাগলের প্রলাপ বলে তুড়ি মেরে উড়িয়ে দিলেন। কিন্তু এসব হাসি ঠাট্টাকে বামদেব কিছুমাত্র গুরুত্ব দিলেন না। তিনি নিজেই তার গ্রামের সকলকে তার পৈতৃক বাড়ি সংলগ্ন জমি পরিষ্কার করে সেখানে খাওয়া দাওয়ার আয়োজন হবে এটা জানিয়ে দিলেন। যাতে লোক খাওয়ানোর কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা করলেন। গ্রামের সবাই অবিশ্বাসের হাসি হাসলেও বামদেব কিন্তু নিজের কথা রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। খ্যাপা আবার ফিরে এলেন তারাপীঠের মহাশ্মশানে। শ্রাদ্ধের দিন সকাল থেকেই আলা গ্রামের মানুষ বিস্ফারিত চোখে দেখতে থাকেন কোথা থেকে যেন ভারে ভারে শ্রাদ্ধ ও ভোজনের বিভিন্ন উপাচার রামচরণের কাছে এসে জমা হতে থাকে। বিস্ময়ে হতবাক রামচরণ। কত রকম খাদ্য সম্ভার এসে জমা হলো তারও কোনো হিসাব নেই। সাধক বামাখ্যাপার জানা অজানা অসংখ্য ভক্ত নিজেরাই উদ্যোগী হয়ে এইসব জিনিসপত্র আলায় পাঠাতে থাকেন, যাতে শ্রাদ্ধের কাজ ও গণভোজনে পূর্ব সুসম্পন্ন হয়। এ যেন ভানুমতির খেল। খবরটা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তেও সময় লাগলো না। তাই শ্রাদ্ধের দিন সকাল থেকেই এই অবিশ্বাস্য কাণ্ড দেখতেও পরম আনন্দে ভোজন করতে দলে দলে মানুষ এসে জড়ো হলেন রামচরণের অঙ্গনে। মহা সমারোহে শ্রাদ্ধের কাজ শেষ হয়ে গেল। এবার শুরু হবে ব্রাহ্মণ ভোজন। আর ঠিক তখনই দেখা দিল বিপত্তি। গোটা
আকাশটা কখন যেন কালো মেঘে ছেয়ে গেল। সেটা কেউই খেয়াল করেনি। হঠাৎ বর্ষার আকাশে প্রচণ্ড মেঘ গর্জন শুনে সবাই চমকে উঠলেন। আতঙ্ক সকলের মনে। এত বড় আয়োজন, সবই কি নষ্ট হয়ে যাবে? নিমন্ত্রিত অতিথিরা কি অন্ন গ্রহণ করতে পারবে না? ক্ষেপা জননীর শ্রাদ্ধ কি অসম্পূর্ণই থেকে যাবে? রামচরণ হতাশায় ভেঙে পড়লেন। এদিকে তারাপীঠ মহাশ্মশানে শিবকল্প বামদেব গভীর ধ্যানে মগ্ন। হঠাৎ প্রচণ্ড মেঘের গর্জনে তার ধ্যান ভেঙে গেল। আকাশের দিকে তাকিয়ে তিনি বুঝলেন তার জননীর পারলৌকিক কাজ অসম্পূর্ণ থেকে যাবে। প্রকৃতি বিরূপ। তিনি আর কালবিলম্ব না করে তারাপীঠ থেকে ছুটে চললেন আলায়। ঘোর সংকটের সামনে দাঁড়িয়ে আলায় তখন রামচরণ অসহায়। দাদাকে আসতে দেখেই তিনি হাউমাউ করে কেঁদে ফেললেন। বললেন, দাদা, তুমি তারা মায়ের কৃপায় আমাদের গর্ভধারিণী মায়ের বিদেহী আত্মার শান্তি কামনায় এত বড় শ্রাদ্ধের আয়োজন করলে, কিন্তু যেভাবে ঝড় বৃষ্টি ধেয়ে আসছে তাতে তো সব কিছুই পণ্ড হয়ে যাবে। রামচরণের কান্না আর থামে না। বিশাল দেহী বামা ক্ষেপা যেন রুদ্ররূপী শিবের মতোই মাথা উঁচু করে দাঁড়ালেন। বললেন, ভয় নেই, আমার তারা মায়ের কৃপায় কোনো আয়োজনই নষ্ট হবে না, অতিথি সেবাও হবে নির্বিঘ্নে। তারপরেই তিনি মেঘের গর্জনকে ছাপিয়ে শম্ভুকণ্ঠে তারা মন্ত্র উচ্চারণ করতে করতে শ্রাদ্ধের আসরেই গভীর ধ্যানে ডুবে গেলেন, যেন ধ্যানগম্ভীর হিমালয়। তাকে ঘিরে তখন অসংখ্য মানুষ, আর সকলেই বিস্ময়াবিষ্ট। চোখের সামনে ঘটল এক তরুণ সাধকের অলৌকিক যোগ ও বিভূতির প্রকাশ। সবাই দেখলেন আলা গ্রামের আশেপাশে দূরে অদূরে সর্বত্র ঝড় বৃষ্টির প্রবল তাণ্ডব শুরু হয়ে গেল। অথচ শ্রাদ্ধ বাসরের আশেপাশে এক বিন্দুও বৃষ্টি নেই, নেই ঝড়েরও লক্ষণ। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে অভিভূত অতিথিরা যখন নিশ্চিন্তে ভোজনে বসলেন, তখন তাদের নির্বাক চোখের সামনে সাধক বামা ক্ষেপার এক নতুন মহিমা হলো উদ্ভাসিত। ক্ষেপার মাতৃ আরাধনা হলো সার্থক। শাক্ত ও বৈষ্ণব সাধনার লীলাভূমি বীরভূম জেলার আলা গ্রামে বাংলা 1244 সালে 12ই ফাল্গুন বামাচরণ ভূমিষ্ঠ হন। শৈশবে তিনি এতই সরল ছিলেন যে প্রতিবেশীরা তাকে বলতেন হাওড়া, অর্থাৎ নির্বোধ। লেখাপড়ায় তার কোনোদিনই মন ছিল না। অভিনয় করতে ভালোবাসতেন। তার দিদি জয়কালী দেবীও অল্প বয়সে বিধবা হয়ে যান এবং সন্ন্যাসিনী হন। সেই সময় তারাপীঠের মন্দিরেও পরিচালনার ভার ছিল নাটোর রাজের হাতে। তার কর্মচারী দুর্গাদাস সরকারের সব কাজ দেখাশুনো করতেন। এই দুর্গাদাসের মাধ্যমে তারাপীঠের তন্ত্র সাধক কৈলাসপতির সঙ্গে বামাচরণের পরিচয় হয়। কৈলাসপতি বাবা ও মন্দিরের প্রধান কৌলাচার্য মোক্ষদানন্দের পদতলে বসেই চিরকুমার বামদেবের তন্ত্র সাধনা শুরু হয়। শেষ পর্যন্ত ক্ষেপা বাবাই তারাপীঠের প্রধান কৌলপদে বৃত হন। বাংলা 1318 সালে শ্রাবণ মাস পর্যন্ত তিনি তার নরলীলায় জগৎ কল্যাণ করেছেন। দেবতা ও মানুষের, মানুষ ও পশুতে, জাত ও বেজাতে এবং ধনী ও দরিদ্রে বামদেবের কোনো ভেদজ্ঞান ছিল না। তিনি ছিলেন বাকসিদ্ধ, তার মুখের কথাই ছিল সত্য। ফলে তিনি কখনো কখনো এমন কথা বলে ফেলতেন যেটা অন্যের পক্ষে ভয়ের বা আতঙ্কের কারণ হয়ে উঠত। এখানে এইরকম একটা ঘটনার কথা বলছি, শুনুন। তারাপীঠের নগেন পাণ্ডা সে সময় খুবই খ্যাতিমান হয়ে উঠেছিলেন। তারই খুব পরিচিত স্বর্গীয় একজন জমিদার নাম পূর্ণচন্দ্র সরকার হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়লেন।
সব রকম ডাক্তার কবিরাজ দেখিয়ে ও রোগী কিছুমাত্র উন্নতি হলো না। এবার নগেন পাণ্ডা এসে ধরলেন বামদেবকে। তার অনুরোধ, ওই জমিদারকে রোগমুক্ত করে দিতেই হবে। একবার যদি তিনি খেপা মুখ ফুটে বলেন সে কথা, তাহলেই রোগী সুস্থ হয়ে যাবে, কারণ খেপা হচ্ছেন বাকসিদ্ধ। খুব আদর করে পালকিতে চাপিয়ে নগেন পাণ্ডা বামদেবকে নিয়ে গেলেন জমিদার বাড়িতে। যাওয়ার পথে নগেন পাণ্ডা খেপাকে বোঝাতে লাগলেন, বাবা, আপনাকে বিশেষ কিছু করতে হবে না, শুধু রোগীর কাছে গিয়ে জোর গলায় বলবেন, এই উঠে বস, তো রোগ ভালো হয়ে গেছে। আপনি মুখ দিয়ে এটুকু বললেই হবে, তাহলেই কেল্লা ফতে। বামা খেপা সরল শিশুর মতোই বললেন, তুমি যখন বলছো তখন তাই বলবো, যদি ভুলে যাই তুমি আমাকে একটু মনে করিয়ে দিও নগেন কাকা। খেপার কথা শুনে নগেনের আনন্দ আর ধরে না। তারপর একরকম পালকে গিয়ে ঢুকলো জমিদার বাড়িতে। সবাই মিলে দারুণ খাতির করে খেপাকে নিয়ে গেলেন রোগশয্যায় শায়িত জমিদারের কাছে। কিন্তু রোগীর ঘরে ঢুকেই খেপা যা বললেন তাতে সকলের আক্কেল গুড়ুম। রোগীকে দেখে খেপা বললেন, ও নগেন কাকা, এ শালা তো এক্ষুনি ফট। ফট মানে শেষ, অর্থাৎ এই রুগীর আর আশা নেই, এখনই প্রাণান্ত হবে। একথা বলেই খেপা এসে পালকিতে উঠে বসলেন। ওদিকে রুগীও শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এতে নগেন পাণ্ডা রাগত স্বরে খেপাকে বললেন, এ আপনি কি করলেন? এরকম করবেন জানলে আমি আপনাকে এখানে নিয়েই আসতাম না। সরল বালকের মতোই খেপা উত্তর দিলেন, আমি তো তোমার শেখানো কথাই বলে গিয়েছিলাম, কিন্তু মা তারা যে বাধা দিলেন, বললেন ও কথা বলিস না, বলে দে ফট। আমি তো তাই বললাম। এই হলেন আমাদের মহাসাধক বামা খেপার কাহিনী।